স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জাতীয় নির্বাচন নিয়ে ডামাডোলের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় কাল। এই রায় ঘিরে কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। দেশের বিভিন্ন স্থানে ঘটেছে নাশকতার ঘটনা। এ অবস্থায় প্রতীক্ষিত এই রায় গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের অন্যান্য মামলার বিচারিক কার্যক্রম ও জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে সে বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সিপিবি নেতা এবং সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং অনলাইন মাল্টিমিডিয়া চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছেই শুরুতে আসি যে আমরা যেমনটা বলছিলাম যে কাল মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় হতে যাচ্ছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং আইনও সংশোধন হয়েছে। তো শেখ হাসিনার রায় ঘিরে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কাল যে রায় ঘোষণা হবে তার কি প্রভাব রাজনীতিতে এবং আমাদের আইন আদালতের ক্ষেত্রে পড়তে পারে বলে আপনার ধারণা? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই যে মামলার রায় কালকে হতে যাচ্ছে, এটা তো 2024-এর জুলাইয়ে যে ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত হলো সেটার উপরে ভিত্তি করেই এবং তার অন্যতম প্রধান আসামিদের কারোর বিষয়ে কালকে একটা রায়ের জায়গায় যাচ্ছে। তো প্রথমে যদি রায়ের বিষয়টা বলি, যে আমরা তো সাধারণভাবে আইনের শাসনের কথা বলি, তার তো একটা বড় বিষয় হচ্ছে যথাযথভাবে বিচার সম্পন্ন করা, কোনোটা ঝুলিয়ে না রাখা। সুতরাং সেটা যদি যথাযথভাবে বিচার এবং তার রায় ঘোষিত হয়, সেটা তো নিঃসন্দেহে এই আইনের শাসনকে অগ্রসর করার জন্য সেটা একটা পদক্ষেপ হিসাবেই থাকবে বলে আমাদের বিবেচনা। এটি একটি প্রথম বক্তব্য। দ্বিতীয়ত, আপনি যেটা প্রথমেই তুললেন যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে মানুষের মধ্যে একটা টেন্স যেটা যাচ্ছে, আমি এটাকে অস্বাভাবিক দেখি না। কারণ এত বড় ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং বিষয়টা হয়ে গেছে যে এই যে আজকে 15 মাস পরে এখন যে ক্ষমতায় যারা আছে এবং তাদের অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে ক্ষমতাসীনদের সম্পর্কে জনগণেও একটা নেগেটিভ ধারণা চলে আসছে, তাতে করে ওই অপশক্তিও কিন্তু নানা সুযোগ পাচ্ছে। সুতরাং তারা একটা এনার্জি তৈরির চেষ্টা তারা করতে পারে। তা সেটা আমি মনে করি যে এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যরা যথাযথ ভূমিকা পালন করবে এবং একটা সময়ের ব্যাপার, সেই সময়টা আমাদের অতিক্রম করা দরকার বলে আমি মনে করি। তৃতীয়ত, এই কথাটা শুধু বলে রাখি, এটা নিয়ে আমি কোনো আলোচনা এখন যাচ্ছি না। কারণ প্রথমেই যখন এই ঘটনার পরপরই, আগস্টের পরপরই আমরা আমাদের পার্টি এবং আমাদের বাম জোটের পক্ষ থেকে লিখিতভাবেও প্রধান উপদেষ্টা কিন্তু আমরা জানিয়েছিলাম যে আমরা এত বড় একটা হত্যাযজ্ঞের বিচার বিশেষ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হোক, এটা চাই। এই কথাটা আরও বিশেষভাবে বলেছিলাম এই কারণে, কারণ যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এটা তো হচ্ছে যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ। এইখানে কিন্তু আমাদের 71-এর ঘাতকদের বিচার হয়েছে এবং আমরা বলেছিলাম যে এইটাকে অব্যাহত রাখতে হবে, এই জায়গায় কোনো বিতর্কিত জায়গায় যাতে না আসে। আরেকটা কথা আমরা ওই সময় বলেছিলাম, আমি এখন বলছি, এটা আমি গত বছর অগাস্ট মাসের কথাই বলছি, আমরা পরিষ্কার করে তখন বলেছিলাম যে বাংলাদেশে তো প্রচুর উকিল আছে, অনেকেই আছে, তাহলে এমন কেন এখানে চিফ প্রসিকিউটর অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে যারা ওই 71-এর ঘাতকদের পক্ষ অবলম্বন করেছে। এইটা নিয়ে কিন্তু নানা সময় নানা জটিলতা হতে পারে, এটা যথাযথ হচ্ছে না। তো এই কথাগুলো বলেছিলাম আমরা। এখন আমার চতুর্থ এবং লাস্ট বক্তব্য হচ্ছে যে এত সবের পরে নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করব যে আগামীকাল এই রায়ের বিষয়টা তার আইনের যে স্বচ্ছতা সেটার মধ্য দিয়ে ঘোষিত হবে। এই কথাটা বলছি এই কারণেও, আমি মাঝে একদিন দেখলাম যে এই যে সরকারের যে উকিল তাদের একজন টেলিভিশনে এসে বলছেন যে এইটা হবে ক্রিস্টাল ক্লিয়ার। তা সেটা তো আইনই বলে দেবে। সুতরাং সেই জায়গাটা হোক আমরা চাই, এবং বিশেষ করে এত বড় একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর বিচার যথাযথ হওয়াটা খুবই জরুরি, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে আইনের শাসন এটা অগ্রসর করার ক্ষেত্রে একটু ভূমিকা রাখবে। যদি আমরা এই ধারাবাহিকতায় ওই সময়ের ঘটনা এখনও যেগুলো ঘটছে বা 5ই আগস্টের পরে পুলিশ হত্যাকাণ্ড সহ যা যা ঘটেছে, মানে সমস্ত ঘটনাবলী যখন যতটুকু একসাথে আমি করতে বলছি না, যদি আমরা এই ধারায় আগায় যেতে পারি তাহলে এইটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলেই আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। ডক্টর সায়ন্ত, যার বিরুদ্ধে কাল রায় ঘোষিত হবে তিনি আগেও কিন্তু তার নামে অনেক মামলা ছিল এবং আমরা দেখেছি মামলাগুলো কিভাবে আস্তে আস্তে অবলুপ্ত হয়েছে। তো মামলার রায় এটা নিশ্চয়তা দেয় না যে
তাকে এই মামলার সাজা ভোগ করতেই হবে, যেহেতু আমরা জানি তিনি এখন পলাতক আছেন। তো এই যে মামলা রায় ঘোষিত হতে যাচ্ছে, বিএনপি একটি বড় দল, আপনারা ঠিক বিএনপির প্রতিনিধিত্ব আপনি মানে করছেন সেটা বলছি না, আপনার কি মনে হয় এই যে এই ক্রিস্টাল ক্লিয়ার, যেটা রহিম ভাই বললো এর আগেও দাবি করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, ক্রিস্টাল ক্লিয়ার তো জনগণ দেখবে যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল, আপনি কি মনে করেন এই বিচার প্রক্রিয়া পুরো বিতর্ক মুক্ত বা সন্দেহাতীতভাবেই তেমন কোনো প্রশ্ন জনমনে নেই এই বিচার প্রক্রিয়া নিয়ে যেটা কালকে রায় হতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় আমার অত্যন্ত সম্মানিত দুইজন অতিথি আছেন, প্রিন্স ভাই এবং সৌরভ ভাই, তারা এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিতর্কমুক্ত রায় তো পসিবলই নাই, যেহেতু এটি রাজনৈতিক নেতা, তারা রাজনৈতিক নেতাদের বেলায় তাদের ফলোয়ার থাকে, তাদের গোষ্ঠী থাকে, সুতরাং যত ন্যায়সঙ্গত বিচারই হোক সেটা বিতর্কমুক্ত হবে না, কারণ তারা এটা নিয়ে বিতর্ক তুলবেই। বা জামায়াতের নেতাদের আপনি ৭১-এর ভূমিকার জন্য যত ন্যায়সঙ্গত তদন্ত করেও বিচার করেন, জামায়াত কি সেটা মেনে নেবে? বিএনপির নেতাদেরকে কোনো অপরাধে অভিযুক্ত করে যত ন্যায়সঙ্গত সেটা মেনে নেবে? সুতরাং শেখ হাসিনার এটা তো তাদের ফলোয়াররা মেনে নেওয়ার কোনো কারণ নাই, সে যত বড় অপরাধী হোক। তবে আগের অনেক মামলায় অনেককে মনে হবে আপাত দৃষ্টিতে, বা আমরা জানি তারা খুব জঘন্য অপরাধী, কিন্তু আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়। সাক্ষ্য প্রমাণের অভাবে অনেক সময় অনেক অপরাধী পার পেয়ে যায়। শেখ হাসিনার বেলায় সমস্যা হচ্ছে এখন ভার্চুয়াল মিডিয়া, টেলিভিশন সহ নানান মাধ্যমে এবং টেলিফোনের কল রেকর্ড তারাই যেটা চালু করেছিল, সে নিজের করা সেই ফাঁদে সে নিজে পড়ে গেছে। ফলে তার এমন সব ভয়েস রেকর্ড এবং এমন তথ্য প্রমাণ তিনি রেখে গেছেন যেগুলো ফরেন্সিক করলেও মিলে যাচ্ছে, যেগুলো তারই কণ্ঠ, তিনি কি নির্দেশ দিয়েছেন, কি বলেছেন। ফলে নানান রকম গুরুতর তথ্য উপাত্ত প্রমাণ তার পক্ষে তিনি নিজেই রেখে গেছেন। ফলে তার এই মামলায় কঠিন বিচারের মুখোমুখি না হওয়ার কোনো সুযোগ নেই। আর সরকার পরিবর্তন হলে বাংলাদেশে বিচারের রায় পরিবর্তন হয়ে যায়, এটা আমরা জানি। সেটা সব সরকারের সময় সবসময় কম বেশি এটা হয়, কিন্তু শেখ হাসিনা অন্যদের বেলায় ওই একই কথা, যেই রায়গুলি হয়েছে সেখানে নানান রকম দ্বন্দ্ব সন্দেহ থাকতে পারে যে এটা কতটা ন্যায়সঙ্গতভাবে তদন্ত হয়েছিল বা কতটা একপাশে হয়েছিল। যেমন বেগম খালেদা জিয়ার নামে যে এতিমের টাকা এদিক ওদিক করার যে বিষয়টা সামনে আনলো, সেটা যে একেবারেই একটা ফেক বিষয় ছিল, অনেকটা শুধু এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে সরানো, এবার সে বেড়েছে, সেটা তো তথ্য প্রমাণও ছিল, আমরা তখন এটা বলেছি। কিন্তু সেই দিয়ে তো আপনি একই তুলনায় এটাকে আনতে পারবেন না, কারণ তিনি যে গণহত্যার নির্দেশ দিয়েছেন, তিনি যে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে শিশু নারী হত্যার যে প্রধান হুকুমদাতা, তিনি যে এই ছাত্রদের উপরে লেলিয়ে দিয়ে তার বাহিনীকে তিনি যে গণহত্যা চালিয়েছেন, এটা তো সব কিছুই প্রমাণ আছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি কোনো না তিনি ভয়াবহ অপরাধী হলো, যদি 6 মাস পরে বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানে যদি শেখ হাসিনার দল যদি আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে, নিশ্চয়ই তার ফলোয়াররা তাকে এই শাস্তি দেবে না, সেখান থেকে কোনো না কোনো অজুহাতে কোনো না কোনোভাবে এই আদালতের মাধ্যমেই তাকে বেকসুর খালাস করিয়ে আনবে। কিন্তু আপনার কি কোনোভাবে ভুল করেও মনে হয় যে বাংলাদেশে সেই বাস্তবতা আছে যে এত বড় একটা গণহত্যা চালিয়ে একটা শক্তির বেশিরভাগ উল্লেখযোগ্য নেতা পালিয়ে যাওয়ার পরে তাদের আবার বাংলাদেশের সহসাই আগামী 2, 4, 5, 10 বছরে অন্তত আবার এইভাবে একটা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব? সুতরাং যে ন্যায় বিচার হচ্ছে, আমি ন্যায় বিচার এই জন্য বলছি, বিচারের রায় দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু ন্যায় বিচার চাচ্ছি এই জন্য, এবং ন্যায় বিচারের যে সিম্পটম সেটা রক্ষা করুক, যাতে অন্তত আন্তর্জাতিক অঙ্গনে যারা বিচার বিশ্লেষণ করবেন আইন এবং বিচার প্রক্রিয়া নিয়ে, তারা যেন ত্রুটি ধরতে না পারেন। আওয়ামী লীগ কতটা ত্রুটিপূর্ণ বলল, কতটা তাদের ফলোয়াররা বিতর্কিত করলো, সেটা ম্যাটার না, বাংলাদেশে এটা সবসময় হয়ে আসছে, হবে। কিন্তু
আন্তর্জাতিক অঙ্গনে যারা আইন বোঝেন এবং যারা ন্যায়সঙ্গতভাবে এটা বিচার বিশ্লেষণ করবেন তারা যেন বলতে না পারেন যে এটা একটা ত্রুটিপূর্ণ বিচার হয়েছে। এই দিকটাই যদি শুধু খেয়াল রাখে তাহলে এই বিচার নিয়ে বড় কোনো জটিলতা ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না। ধন্যবাদ ডক্টর সায়ন্ত। জনাব সোহরাব হোসেন, শেখ হাসিনার রায়কে ঘিরে যে আতঙ্ক তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে রায়ের পরটা কেটে যাবে নাকি ভিন্ন মাত্রা পাবে? না, খুব দেশব্যাপী যদি বলেন তাহলে কি আতঙ্ক তৈরি হয়েছে, এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। আচ্ছা, জনগণের মধ্যে কি হবে কি হবে হবে না, আর সেটি হয়েছে 13 তারিখকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় বাস পোড়ানো হলো, বিস্ফোরণ ঘটলো, ককটেল বিস্ফোরণ, তারপর বোমাবাজি হলো, অবরোধ হলো। সুতরাং এটা নিয়ে জনমনে একটা আতঙ্ক তো এক ধরনের অস্বস্তি আছে। সেটা সহসাই কেটে যাবে রায়ের পরে না এটা এখন রায়ের পর কেটে যাবে কিনা এটা নির্ভর করবে আরও অনেক কিছুর উপর। কারণ 2013-14 সালে তো যুদ্ধাপরাধীর বিচারকে কেন্দ্র করেই কিন্তু এরকম রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল। তখন যারা বিচার করেছেন, ক্ষমতায় ছিলেন, আজকে তার আসামির কাঠগড়ায়। তখন যারা আসামিকে সমর্থন করেছেন আজকে রাষ্ট্রের প্রধান কৌশলী। হ্যাঁ, সুতরাং এক ধরনের আমাদের রাজনীতির যে জাতীয় রাজনীতির যে দ্বৈরথ, যে বিরোধ, সেটার কিন্তু একটা উদাহরণ এই সাবেক প্রধানমন্ত্রীর বিচার। এবং এখানে কিন্তু আরেকটি হচ্ছে যে 3 জন আসামি এই মামলায়, তার একজন কি বলে রাজসাক্ষী হয়েছেন, অর্থাৎ তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইছেন। এখন আদালত ক্ষমা করবেন কিনা, আদালতের কাছে আদালত ক্ষমা করবেন কিনা সেটার তো রায় পেলে জানা যাবে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড পৃথিবীর অনেক দেশে নেই। ব্যক্তিগতভাবে আমি যদি বলেন যুদ্ধ অপরাধের বিচারের সময় বলেছেন কিনা, আমার মনে হয় আমি বলেছি যে মৃত্যুদণ্ড একমাত্র সমাধান নয়। যাবজ্জীবন বা এর নিচে, অর্থাৎ একজন মানুষকে মৃত্যুদণ্ড কার্যকর করেও শাস্তি দেওয়া যায়, আবার তাকে বাঁচিয়ে রেখেও শাস্তি দেওয়া যায়। পৃথিবীর বহু দেশেই, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে মৃত্যুদণ্ড রহিত। কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে আনা গেল না, সেটার একটা বড় কারণ যে তারা ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে। এখন এবং ইতিমধ্যে জাতিসংঘও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে। এখন কি শাস্তি কি হবে আমরা জানি না, বা আদালতে কি রায় হবে। তবে যে উৎকণ্ঠা, বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটাও একটা অদ্ভুত বাস্তবতা যে আওয়ামী লীগ সত্তা হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আছে, কিন্তু তার কার্যক্রম নিষিদ্ধ। তা রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে জনগণকে জানানো, জনগণের অভাব অভিযোগ তাদের সঙ্গে কাজ করা। এখন সেই কার্যক্রম নিষিদ্ধ, এবং সেটাও কিন্তু নির্বাহী আদেশে। আদালতের মাধ্যমে যদি হতো তাহলে আমরা ধরে নিতাম, যদিও সায়ন্ত ভাই বললেন যে এক সরকারের আমলে বিচার অন্য সরকারের আমলে পাল্টে যায়, কিন্তু এটা কিন্তু আদালতের মাধ্যমে হয়নি। ভবিষ্যতে যদি এটা চ্যালেঞ্জ হয়, সেটা প্রশ্ন। শেখ হাসিনার বিচারের বিষয়টি বাদ দিলাম, সেটা তো আদালত দেখবেন, কিন্তু আওয়ামী লীগের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়বে কি না, পড়ার কথা। বা কারণ প্রধান উপদেষ্টা তিনি দেশীয় সংবাদ মাধ্যমে 1-2টি সাক্ষাৎকারে বেশি দেননি, বিদেশ সংবাদ মাধ্যমে কিন্তু তাকে এই ব্যাপারে কৈফিয়ত দিতে হয়েছে। এবং তিনি এক ধরনের বলেছেন যে এটা তো দল নিষিদ্ধ করি নাই, আমরা কার্যক্রম স্থগিত করেছি। আবার এটাও বলেছেন এই কার্যক্রম স্থগিত আদেশ উঠে যেতে পারে। সবটা মিলে যে রাজনীতিতে একটা অস্বস্তি তো আছেই। আপনি যেটা বলছেন প্রভাব কি পড়বে, এটি সামনে 3 মাসের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে এর একটা প্রভাব
তো পড়বে, পড়তে পারে। তবে যে কোনো প্রভাবই হোক, প্রতিবাদ হোক, আপত্তি হোক, কিন্তু সেটি গণতান্ত্রিকভাবে জানানো উচিত। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা যাদের বিচার করেছিলেন তখন কিন্তু এই গাড়ি ভাঙচুর, বাসে আগুন, একে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিলেন। আজকে আওয়ামী লীগ যদি এটাকে অন্যায্য বিচার মনে করেন, তাহলে তাদের উচিত হবে গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ করা, জনমত তৈরি করা এই বিচারের, মানে তাদের ভাষায় এই অন্যায্য বিচারের। কিন্তু এ কারণে বা এই অজুহাতে কোনোভাবেই জনগণের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না, যা দেশের সম্পদ নষ্ট করা যাবে। ধন্যবাদ সোহরাব হাসান। দর্শক, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম একটু আগেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতেই আজকেই ডিএমপি কমিশনার বলেছেন গাড়িতে আগুন এবং ককটেল নিক্ষেপকারীদের সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন তিনি। একই কথা বলে সমালোচিত হয়েছিলেন সিএমপি কমিশনার এর আগে, এক সপ্তাহ আগে। তো জনগণকে নিরাপদ রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, আপনার কাছে কি মনে হচ্ছে যে একটি অভ্যুত্থান পরবর্তী, যেখানে এই পুলিশ বাহিনীকে ঘিরে অনেক ধরনের অভিযোগ ছিল, এই পুলিশ বাহিনী দক্ষভাবে তৈরি হয়ে উঠতে পারছে, এই উদ্ভূত পরিস্থিতি এরকম তো আরও সামনে হতে পারে? দুটো আদালতের যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ এবং এখনকার ডিএমপি এবং সিএমপির কমিশনারের বক্তব্য যদি মিলিয়ে দেখেন, একেবারে সমান্তরাল, মানে একেবারে আওয়ামী লীগ সরকারের সময়। সেটাই আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্র পরবর্তী কতটুকু সংস্কার মানে দেখছেন সর্বোচ্চ আপনি এই ক্ষমতাধর ব্যক্তি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা যে ভাষায় যে ধরনের নির্দেশ দিয়েছেন, আজকেও সেই নির্দেশ দিয়েছেন। দেখুন, এখন অনেকে বলবেন যে নির্দেশ দেওয়ার পর তো গুলি হয়নি বা গুলি করেনি, কিন্তু এই নির্দেশ দেওয়াটাই তো বেআইনি। আপনি যে কোনো মানুষকে গুলি করে হত্যা করতে পারেন না। আপনি বিচারে নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করবেন, তারপর আসলে যেটা বলেন যে আমাদের, মানে তারা যেহেতু আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে আনতে পারছে না, এই কারণে গরম কথা বলে মানুষকে এক ধরনের আশ্বস্ত করার চেষ্টা করে। মানে আমি মনে করি যে এর বিরুদ্ধে মানে এটা একটা জনমত তৈরি হওয়া উচিত যে এরকম কথায় কথায় গুলি করার কথা, মানে অন্য কোনো যে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা হতে পারে, যে যারা আইন লঙ্ঘন করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এক গুলি করার বিচার করছি আমরা, মানে যিনি নির্দেশ দিয়েছিলেন, হ্যাঁ, তো সেটাই বলছিলেন যে এক গুলির নির্দেশের বিচার হচ্ছে এবং আগামীকাল রায় হবে। আর এখন গুলির নির্দেশের এই রায় কি তাহলে এই সরকার বদল হওয়ার পরে হবে? চাইতে হবে, মানে আমরা চাই না কোনো রকম। এবং গণ অভ্যুত্থানের পর তো মানুষের মধ্যে একটা ছিল যে মানুষের নিরাপত্তা থাকবে। এবং আপনি দেখুন রাজনৈতিক অপরাধ বা এই যে কি বলে ককটেল নিক্ষেপ বা বাস পোড়ানো বন্ধ, এটা রাজনৈতিক সন্ত্রাসী ঘটনা ধরে নিলাম। এমনি সামাজিক যে অপরাধ ঘটছে, মানে আপনি একের পর খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ঘেরাও হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, কিন্তু কোনোটাই তো সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। নারীর প্রতি নারীকে নিগ্রহ করা হচ্ছে জনপরিসরে, আপনার পরিবহনে। মানে সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে তাহলে এই গরম কথা বলে তো লাভ নেই। আমরা পয়েন্টটা পেয়েছি, ধন্যবাদ ডক্টর সায়ন্ত। আমি একটু উল্লেখ করতে চাই যে একটা সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কিন্তু এক ধরনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল গণঅভ্যুত্থানকারীদের পক্ষ থেকে, যে নির্বাচনের আগে আমরা রায় চাই একটি। আমরা কিন্তু সেটাই দেখছি যে নির্বাচনের আগে আমরা একটা রায় পেতে যাচ্ছি। এই ধরনের বিষয়গুলো কি এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবে কিনা? না, প্রশ্নবিদ্ধ যাদের কাছে করার, তাদের কাছে যদি এখন না হয়ে আরও 2 বছর পরেও হতো, প্রশ্নবিদ্ধই থাকতো। আর যাদের কাছে প্রশ্নবিদ্ধ না হওয়ার কথা, আরও আগে হলো প্রশ্নবিদ্ধ হতো না। তবে এই ধরনের দাবি জানানোটা এবং প্রেশার ক্রিয়েট করাটা যৌক্তিক না।
আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধ অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে বিচার করা হয়েছিল সেইখানে তারা শাহবাগে যে অবস্থান নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছেন, রায় বদলের জন্য আইন পরিবর্তন করতে বাধ্য করেছিলেন, সেটা অনেকেই গ্রহণ করেনি। ঠিক এখনও এরকম চাপ প্রয়োগ করে দ্রুততার সঙ্গে বিচার করাতে হবে বা কি করতে হবে, এটা সঙ্গত না। আদালতকে আদালতের মতো চলতে দিলেই হতো। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে একটু যোগ করি, যেটা সোহরাব অলরেডি বলছেন, যে যখন 2013-14 সালে জামায়াতের নেতাদের এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, সেই সময় আমি বিভিন্ন টেলিভিশনে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলেছি এবং এই ক্ষেত্রে আমি একজন মানুষকে ফলো করতাম, সেটা হলো সাংবাদিক শফিক রেহমান। ওনার চমৎকার একটা বই আছে, মৃত্যুদণ্ড যুগে যুগে দেশে দেশে। উনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ক্যাম্পেইন করছিলেন এবং সারা পৃথিবীতে শত শত বছর আগে থেকে যত মৃত্যুদণ্ড হয়েছে এবং কোনো আলোচিত মৃত্যুদণ্ড 100 বছর পরেও আবার রিভাইভ করে দেখা গেছে ভুল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে। সেটা আগে যখন জামায়াতের নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তখনও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, মৃত্যুদণ্ড ছাড়াও পৃথিবীর বহু সভ্য দেশ অপরাধীদের কার্যকর বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনছে। বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড নাই। পৃথিবীর প্রায় 95টা দেশে মৃত্যুদণ্ড কম নেই, অপরাধপ্রবণ দেশগুলোতে বিশেষ করে মাত্র বহাল আছে, তাও কার্যকর নেই এবং বহু বছর মৃত্যুদণ্ড দেয় না। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনাকে একটু বলি, যেটা প্রশ্ন করেছিলেন সোহরাব ভাইকে, যে 2জন পুলিশ কমিশনারের যে বক্তব্য, এইটা তাদের অসহিষ্ণুতা এবং একটা অস্থিরতার প্রকাশ। চিটাগাংয়ের কমিশনার তো ভয়াবহ কথা বলেছেন, তিনি বলছেন মেশিন গান দিয়ে ব্রাশ ফায়ার করতে নির্দেশ দিয়েছেন। আজকে ঢাকার কমিশনার এটা দিচ্ছেন। এই ঘোষণা তাদেরকে দেওয়ার 2টা ঝুঁকিতে ফেলছে। এক হইল আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে পুলিশের যেরকম ঘোষণা, যেরকম হুমকি, যেরকম নির্দেশ ছিল তার সঙ্গে মিল পাচ্ছি আমরা। ফলে আমরা যে মানবিক এবং আইনসম্মত পুলিশিং ব্যবস্থা চাচ্ছি সেই উত্তরণটা ঘটে নাই এরকম মনে হতে পারে এবং ন্যাশনালি ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে এটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। এর থেকে বড় আর একটা ঝুঁকি যেটা হতে পারে, এই পুলিশ বাহিনীর মধ্যে সেই আওয়ামী লীগের রিক্রুট করা, তা ছাত্রলীগ করা, তাদের অনুগতরা বহাল আছে, তারা এই নির্দেশ দেওয়ার পরে কোথাও যদি তারা ইন্টেনশনালিও এইরকম গুলি করে নাশকতার অজুহাতে কিছু লোককে হত্যা করে, তার দায় কিন্তু এই সরকার এবং এই পুলিশ বাহিনীকে নিতে হবে। আলটিমেটলি সেটা নিয়ে আন্দোলন এবং নানামুখী তৎপরতা হবে, যে এটি সরকারকে বিপদে ফেলতে পারে। ফলে এই পুলিশ কমিশনাররা একই সঙ্গে 2টা ক্ষতিকর ভূমিকা পালন করছেন। সরকারে যারা আছেন এদের মধ্যে অনেকে মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলেছেন, টকশোতে এসছেন, কাজ করেছেন এবং অধিকারের মতো একটা প্রতিষ্ঠান চালিয়ে তিনি নিগৃহীত হয়েছেন, জেলে গেছেন, এমন লোক উপদেষ্টা পরিষদে আছেন। তাদের উচিত দ্রুত উপদেষ্টা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের পুলিশি ব্যবস্থা এবং এই ধরনের কথাবার্তা যাতে না হতে পারে সেটা বন্ধ করা। ধন্যবাদ ডক্টর শান্ত। রুহিন হোসেন প্লিজ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে পুলিশ বাহিনী নিয়ে। আমি একটু বিরতির পরে এসে আপনার কাছে আসবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। আবারও বিরতির পর ফিরে এলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব রুহিন হোসেন প্রিন্স, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। এই প্রসঙ্গে একটি সম্পূরক প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে সম্প্রতি পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, নেতিবাচক আলোচনাই বেশি। এই পোশাকের কেমন হয়েছে সেটা ছাড়াও পুলিশের মনোবলের ইস্যু নিয়ে আসছে, যে এই সময় এই ধরনের পোশাক পরিবর্তন তাদের মনোবলকে ভেঙে দেবে। আপনি এই পুলিশের পোশাক পরিবর্তনকে কিভাবে দেখেন? আচ্ছা, পোশাকের কথার আগে একটু ছোট্ট রেসপন্স করি। কারণ দেখেন, আমরা তো আইন শৃঙ্খলা নিয়েই তো আলোচনা করছি এবং এই 15 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো উন্নয়নটা দেখা যায় না, বরঞ্চ মব সন্ত্রাস এবং কি বলবো যে আপনি এটা ধর্মীয় সংখ্যালঘু বলেন, জাতিগত সংখ্যালঘু বলেন, গরিবদের প্রতি অত্যাচার, একেবারে ভয়াবহ অবস্থা গ্রামেগঞ্জে পর্যন্ত। রাস্তাঘাটে আগে যে ডাকাতি ছিল এই জায়গায়, তো পুলিশ তো এই জায়গাটা তো করতেই পারে নাই। তো প্রথমে তো একটা দরকার ছিল পুলিশের মনোবল ফিরিয়ে আনা, তো সেই কাজ তো তারা করতে পারলো না। এখন পোশাক দিয়ে তো মনোবল ফিরিয়ে আনার কোনো কারণ আমি দেখি না। পোশাক নিয়ে একটু পরে আসি, আর একটু ছোটো করে বলবো। কিন্তু যেটা হচ্ছে, এইবারের এই ঘটনাকে ধরে
আমরা তো সংস্কার আলোচনা করছিলাম। আমি জানি না ওই যে চট্টগ্রামের কথা বললেন, এখন ঢাকার পুলিশের কর্তার কথা বললেন, ওই সংস্কার আলোচনায় তো এরকম কখনো আমরা শুনি নাই যে দেখা মাত্র গুলি করার নির্দেশ বা এই জায়গাগুলোতে, বা যারা সন্ত্রাসী তাদের নির্দেশ। তাহলে কি পরিবর্তন হলো? বরঞ্চ আমি দেখি পুলিশ একটা যখন উৎকণ্ঠা এবং সংকট থাকে সেটা দূর করার জন্য যেটা করবে, এই কথার মধ্যে দিয়ে আর উৎকণ্ঠাটা বাড়িয়ে দিল। তা সেই জায়গা থেকে খুবই জরুরি এখানে যে আলোচনা আসছে ওনাদের সাথে আমি একমত পোষণ করে বলি যে এটা উপদেষ্টা পরিষদের খুব ক্ষিপ্রতার সাথে হস্তক্ষেপ করা দরকার, না হলে এটা কিন্তু আর একটা ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাবে। এবং আপনি এই ধরনের শৃঙ্খলা বাহিনীর মধ্যে পক্ষে বিপক্ষে সেটা আমি আলোচনায় না যেয়েও যদি বলি, তাহলে এক ধরনের মানে কি বলবো যে তাদের অনেক দায় মুক্তিটা দেওয়া হবে, যেটা ক্ষতিকর হবে। আর পোশাকের ব্যাপারে আমার জেনারেল পজিশনটা হচ্ছে, দেখেন যে কোনো একটা পরিবর্তন এটা আমাদের দিক থেকে একটা কিন্তু প্রথমে হয় মেনে নিতে কঠিন হয়। সুতরাং প্রথমে যদি সেইভাবে আমরা দেখি তাহলে সেইটাই আমি ওই পর্যন্তই থাকতে চাই, যে প্রথমে একটা পরিবর্তন হচ্ছে সেইটাই। কিন্তু কেউ যদি মনে করে যে ওই পোশাক পরিবর্তনের মধ্য দিয়েই আমি আগের সিচুয়েশনটা চেঞ্জ করবো, এটা একটা খুব ভুল পদক্ষেপ। সুতরাং এইখানে তাকে কিভাবে একটা মানবিকতার মধ্যে আনবো, কিভাবে আস্থায় আনবো, কিভাবে এখনও আপনি দেখেন, সেদিন তো দেখলাম যে এক পুলিশ ভাই কোথায় একটা ককটেল নিক্ষেপের পরে যাকে ধরছে তাকে দিয়ে আইনের আলোতে আনতে গেছে, তার বিরুদ্ধেই মব সন্ত্রাসের কথা। তিনি বলছে তাহলে আমাকে মারো, আমাকে গুলি করো। আমরা দেখলাম না একটা পুলিশের স্টেশনে চট্টগ্রামে, সেইখানে যে পুলিশের ওসি সাহেব যখন একটা পজিটিভ কথা বলল, পরে মবের কাছে তাকে প্রত্যাহার করে নিয়ে আসা হলো। বরঞ্চ আমি পুলিশের কর্তাদেরকে বলবো আপনারা একটু হ্যাডাম দয়া করে এইখানে দেখান, কিন্তু তাই না হলে আপনারা আগের সরকার যেরকম একটা ভয়ের রাজত্ব তৈরি করে নিজেদেরকে স্বৈরাচারী ফ্যাসিস্টে রূপান্তরিত করেছে, আপনাদের এই কর্মকাণ্ড নিজেদেরকে ওইখানে নিয়ে যাবে এবং বর্তমান সরকারকে কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। ধন্যবাদ রুহুল হোসেন প্রিন্স। ডক্টর সায়ন্ত, মানে এই প্রসঙ্গে আরেকটা ইস্যু আছে, মানে শেখ হাসিনার রায়ের ইস্যুতে রায় তো হবে, সেই রায় কার্যকর করার চেষ্টা করবে, কিন্তু যিনি পলাতক আছেন তাকে এখন অবধি আহ্বানের ভিতরেই সীমাবদ্ধ আছে সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে। আইনি পদক্ষেপ আমরা এখনও দেখিনি। এই বিষয়ে আমরা কি এই আহ্বানে থাকাটাই, মানে জনগণ তো চায় তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক, হয়তো বা একটা অংশ তো অবশ্যই চায়। তো সরকারের তরফ থেকে এই বিষয়ে আমরা তেমন কঠোর বা পদক্ষেপ বা কোনো পদক্ষেপই দেখছি না। যেই মুহূর্তে আমাদের জাতীয় নিরাপত্তা সেই মুহূর্তে এখনো দিল্লিতে আছেন, তারও নিশ্চয়ই এই বিষয়ে সরকারের তরফ থেকে অ্যাসাইনমেন্ট কিছু থাকা উচিত ছিল নাকি, আপনি কি মনে করেন? শোনেন, কোনো অপরাধীকে যিনি বিদেশে পলাতক তাকে ফিরিয়ে আনাটা খুব সহজ না। এক হলো তার যদি কোনোভাবে মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আরও নয়, কোনো দেশ আরও ফেরত দেয় না। মৃত্যুদণ্ডের রায় হয়ে গেলে তো আরও দেবে না অনেক দেশ, এবং সারা পৃথিবীতেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন সহ সবাই এটা নিয়ে আরও সোচ্চার থাকবে। দ্বিতীয় হলো গিয়ে আপনি যিনি পলাতক তিনি যেই দেশে আছেন ওই দেশের সঙ্গে যে দেশের আয় হলো সেই সরকারের বা অথরিটির সম্পর্কটা কোন লেভেলের, আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলের। শেখ হাসিনা তো পরেশ বড়ুয়া না যে আপনার বন্দি হস্তান্তর চুক্তি করে আদান প্রদান হবে। সুতরাং শেখ হাসিনা বুঝে শুনে যেখানে তার নিরাপত্তা নিশ্চিত হবে এরকম একটা জায়গায় গেছে, যাদেরকে 16 বছর ধরে দিয়েছে তাদের কাছ থেকে নিরাপত্তা ভিক্ষা করে তিনি ওইখানে আশ্রয় নিয়েছেন। সুতরাং শেখ হাসিনাকে ফেরত আনার আরও বড় উদ্যোগ নিলেও সরকার আনতে পারবে, এটা বিশ্বাস করবার কোনো কারণ নাই। কিন্তু তিনি বিদেশে পলাতক, শেখ মুজিব হত্যা মামলার অনেক আসামি বিদেশে পলাতক বহু বছর ছিল, মানে ওইটাই এক ধরনের তার শাস্তি, মানে নির্বাসনটাই তার শাস্তি, সেটাই এক ধরনের শাস্তি। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দলের প্রধান এবং রাজনীতিবিদ হিসেবে যার এই অবদান, এই দেশে ওই সময় তো মুক্তিযুদ্ধের সময় এবং তার আগে শেখ মুজিবুর রহমানের তো জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আকাশচুম্বী ছিল। পরে এসে তার অপশাসন দুঃশাসনের কারণে তিনি কক্ষচ্যুত হয়েছেন। সেই লোকের মেয়ে এই শেখ হাসিনা এত একটা বড় দলের এতদিন নেতৃত্ব দিয়ে তিনি গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন, বিচারের মুখোমুখি হচ্ছেন এবং বিচারের রায় মাথায় নিয়ে তিনি পলাতক থাকবেন, বিদেশ থেকে শুধুমাত্র দেশে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন, এর বাইরে কোনো রাজনীতিই থাকবে না। এটাও কি কম শাস্তি? তবে যখনই তিনি দেশে আসেন বা যদি আনা সম্ভব হয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে যে রায় হবে সেটা কার্যকর হবে। ধন্যবাদ ডক্টর সায়ন্ত। ডক্টর সোহরাব হাসান, আপনিও কি মনে করেন যেটা ডক্টর সায়ন্ত বলছেন যে আসলে এই রায় কার্যকর করা খুব কঠিন এবং নির্বাসনী আসলে তার শাস্তি? এটা অনেক কিন্তু যদি কিন্তুর উপর নির্ভর করে। তো কথা হচ্ছে আমরা জানি না কি শাস্তি হয়।
দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কাঙ্গারু কোর্ট, মানে এই ন্যায্য বিচার পাবেন না বলে তিনি আসবেন না বা মুখোমুখি হবেন না বিচারের। এবং তিনি রাজনীতির উপর জোর দিয়েছেন কিন্তু যে বাংলাদেশে যদি অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হয় সব দলকে নিয়ে, তাহলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বা পরিবার, তিনি বা তার পরিবার নেতৃত্ব না দিলেও আওয়ামী লীগ সে ভূমিকা তার যথাযথ রাখবে। এখন সবটা কিন্তু যাই হোক, যে ক্রিয়া প্রতিক্রিয়াই হোক, গণতান্ত্রিকভাবে হোক, আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী হোক, আর তাকে ফিরে আনার ব্যাপারেও সেখানেও বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা হোক। বাংলাদেশ ভারতের মধ্যে কিন্তু বন্দি বিনিময় চুক্তি আছে এবং সেখানে তবে একটা শর্ত আছে, সেটা হলো যদি ভারতীয় যে কোনো ভারতীয় কর্তৃপক্ষ বা বাংলাদেশ কর্তৃপক্ষ মনে করে যেটা ন্যায্য বিচার হয়েছে, তাহলে তারা দিতে আগ্রহী হবে বা দিতে বাধ্য। যদি মনে করে যে ন্যায্য বিচার হয়নি, এখন সেই ন্যায্যতা অন্যায্যতা কে আবার বিচার করবে? এইটা তবে কিছু কিছু বিষয় আছে তো যে সময় কিন্তু বলে দেবে। জি, ধন্যবাদ ধন্যবাদ সোহরাব হাসান। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। ধন্যবাদ। বিরতি পর আবারও ফিরে এলাম। ডক্টর শান্ত, আমরা তো শেখ হাসিনার বিচার আইনে আলোচনা করলাম। আমরা যেটা বলছিলাম যে দেশে তো একটা জাতীয় নির্বাচনের ডামাডোল চলছিল, তো এই নিয়েই আমরা চলছিলাম, মাঝখানে বিচারের ইস্যুটি আসলো। তো বিএনপি জামাতের যে অবস্থান ছিল বিভিন্ন ইস্যুতে, তা সে বিষয়ে সরকার কিছু সিদ্ধান্ত দিয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। তো দিনে দিনে যত নির্বাচন দিকে এগিয়ে যাবে, জামাত বিএনপির এই মুখোমুখি অবস্থানটি কমে আসবে বলে মনে করেন কিনা? কারণ অনেক ইস্যুতেই, যেমন সরকার একটা রুলিং দিয়েছে যে একদিনে নির্বাচন হতে হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন, এবং অন্যান্য ইস্যুতেও যে বিরোধগুলো আছে সামনের দিনগুলোতে কমবে কিনা? জামাত এবং বিএনপির নৈকট্যের কোনো সম্ভাবনা আমি দেখি না। রাজনৈতিক ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ইস্যুতে এই দূরত্ব থাকবে। তবে নির্বাচন ইস্যুতে কেউই আর এই যে নির্বাচন নিয়ে নেগেটিভ কথা, এটা কমে আসবে। কারণ এই প্রধান উপদেষ্টা যেই সিদ্ধান্ত দিয়েছেন তার ভাষণে, এইটা খুব বিচক্ষণতার সঙ্গে আমি বলবো যে সব পক্ষকেই কিছুখানি উইন করিয়েছেন, কোনো পক্ষকেই পুরা বিজয়ী করেননি, আবার কোনো পক্ষকেই পুরা বঞ্চিত করেননি। কেউ উচ্চকক্ষে পিআর চেয়েছিলেন, যারা সেটা পেয়েছেন। যারা গণপরিষদ চেয়েছিলেন তারা বাস্তবায়ন পরিষদ পেয়েছেন। যারা একই দিনে 2 নির্বাচন চেয়েছিলেন তারা সেটাও পেয়েছেন। যা বিএনপি 2 বছর চেয়েছিল বাস্তবায়নের জন্য, অন্যরা 6 মাস, এটা ওইটা নানান কথা বলছিল, এখন সেটা 180 কার্য দিবসে পরিণত হয়েছে, যেটা আলটিমেটলি 2-2.5 বছরই হয়তো লাগবে। আলটিমেটলি নির্বাচনটা হবে, নির্বাচনের বিপক্ষে এখন যারা দাঁড়াবে তারা জনরোষের মুখে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে। এবং নির্বাচনের বিপক্ষে দাঁড়ানোর জন্য যদি নির্বাচন না হয় এবং দেশ যদি কোনো সংকটের মুখে পড়ে, সব দায়ভারটা ওই পক্ষের উপর পড়বে। ফলে কিছুদিন তারা এখন এই রাজনৈতিক বক্তব্য হিসেবে এটাকে গ্রহণ করছে না বা একটু গরম কথা বলবে, কিছুদিনের মধ্যেই দেখবেন যে এটা চলে গেছে এবং তারা সবাই নির্বাচনমুখী হয়ে যার যার এলাকায় বিচরণ বাড়াবে। জনগণের কাছে ভোট চাইতে তাদের সময় দিতে হবে, ম্যানিফেস্টো তৈরিতে সময় দিতে হবে, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনায় সময় দিতে হবে। ফলে এই সব নিয়ে খুচরা জিনিস নিয়ে আর আলাপের টাইমই থাকবে না। মূলত নির্বাচনটা গ্রহণযোগ্য হয় কিনা সব পক্ষের কাছে যারা অংশগ্রহণ করবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। সুন্দর একটা নির্বাচন হলে এই কোনো বিভেদ, এগুলো কোনো সমস্যা হবে না এই বিভেদ। ধন্যবাদ ডক্টর শান্ত। রুহিন হোসেন প্রিন্স, আপনি তো পুরো সংস্কার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, নিশ্চয়ই আপনার বিষয়ে একটা আলাদা মানে মমত্ববোধ বা চাহিদা, সেটা আমাদের যে চাহিদা আছে তার বাইরেও আপনার কিছু আছে, যেটা এই প্রক্রিয়ার সাথে আপনি ছিলেন। তো আপনি কি যে প্রক্রিয়া দিয়ে সংস্কার বাস্তবায়ন হতে যাচ্ছে সেই প্রক্রিয়ায় মানে আপনি সন্তুষ্ট? প্লাস গণভোটের ব্যাপারে তো জনগণকে অ্যাওয়ার করা হলো না, শুধু আমরা আউটলাইন জেনেছি, কিন্তু গণভোট নিয়ে জনগণকে আপনারা যাচ্ছেন কিনা, গণভোটের বিষয়ে জনগণকে পরিষ্কার করতে? না, একটু বড় আলোচনা তো সময় নেই, আমি কংক্রিট বলি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। প্রথমত এই মুহূর্তে অ্যাকচুয়ালি গণভোটটা অপ্রয়োজনীয়, তার কোনো আইনগত ভিত্তি নাই, এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা নিয়ে আপনি যদি আমরা করার কথা বলতাম সেটা সবচেয়ে ভালো হতো, কিন্তু আমি এই বিতর্কের মধ্যে এখন যে অবস্থায় আমরা আছি, এখন আসি যে কাজটা আমার কাছে পজিটিভ যে জায়গাটা আমি দেখি সেটা হচ্ছে যে এই ঐক্যমত্যের আলোচনায় যে কোন দল কতটুকু করবে
এটা কিন্তু ওইখানে ঘোষণা সে করেছে। তার মধ্যে ঐক্যমত্য কতটুকু আছে অলরেডি সেটা জনগণের কাছে প্রচারিত, বিশেষ করে মিডিয়ার কারণে। এবং আমার ধারণা এইবারের যে প্রেক্ষাপটে আমরা আছি, যে যতটুকু অঙ্গীকার করেছে তার সাধ্য থাকলে সেইখান থেকে সে ফিরে আসতে পারবে না। এইটাকেই আমি পজিটিভ জায়গাটা দেখতে চাই। আর বাকিটা করার ক্ষেত্রে যেটা আছে সেটা সে যদি জনগণের ম্যান্ডেট পায়, তারপরে জনগণকে সাথে নিয়ে এসে যদি করে, ধরেন কথার কথা কোনো পয়েন্টে যদি বাইরে যারা থাকবে তারা যদি বিরোধিতা করে, তারা জনসমর্থন নিয়েই কাজটা করার চেষ্টা করলে এই গণতন্ত্রের ধারার পজিশনটা যাবে বলে আমার কাছে মনে হয়। লাস্ট একটা মন্তব্য খালি বলি যে দেখেন, আমাদের এই যে গণভোট এবং অন্যান্য পয়েন্টগুলো শেষে যেভাবে আনলো, এইটা কতগুলো ক্ষতিকর জায়গায় বরঞ্চ করে দিচ্ছে কিনা সেইটা জায়গাটা আমি একটু এখনও সাবধান করতে চাই। বিশেষ করে আমাদের রাষ্ট্রপতির দিক থেকে যে আদেশটা হলো, সংবিধান সংস্কার পরিষদ তার যে কার্যক্রম, এই কাজগুলো আমার বিবেচনায়, আমি ব্যাখ্যা ছাড়াই হয়তো মন্তব্য করতে হচ্ছে, সময়ের বিবেচনায় এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে কার্যকর হওয়া সম্ভব না। এর আইনগত ভিত্তি আছে কিনা সেটা আমাদের উকিল সাহেবরা ভালো বলতে পারে। ইতিমধ্যেই তাদের কাছ থেকে যেটা শুনেছি কোনো আইনগত ভিত্তি নাই, বরঞ্চ এই অনেকগুলো বাড়তি কাজ করার মধ্য দিয়েই অনেক কাজকে সে অপ্রাসঙ্গিক করে তুলল, যেটা আমাদের কাছে কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সাথে এটা সাংঘর্ষিক জায়গায় এরাই নিয়ে গেল। আগের যে ঐক্যমত্য কমিশন নিয়ে গেল, পরবর্তীতে এই নানা জোরাজুরি করে নিয়ে আসলো। কিন্তু এখন একমাত্র এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচনের পথে হাঁটা। সেইটা যদি আমরা একটু গ্রহণযোগ্য, আমি একটু শব্দটা বুঝেই বলছি, সায়ন্তর সাথে কথা বলে আমি একটু হয়তো সফট ভাষা একটু গ্রহণযোগ্য করতে পারি, তাহলে সেটাই হচ্ছে ভালো। ধন্যবাদ, ধন্যবাদ রুহিন হোসেন। প্লিজ জনাব সোহরাব হাসান, আমাদের সময় খুব কম, আপনি একটু বলবেন যে এত কিছুর পরও, নির্বাচনে এত ইতিবাচক আলোচনার পরও জনমনে একটা আতঙ্ক এখনো রয়ে গেছে, নির্বাচন হবে কিনা, এবং রাজনীতিও প্রায় তাদের মেঠো বক্তৃতায় এখনো বলে থাকে নির্বাচন হবে কিনা, তাদের একটা শঙ্কা আছে পিছিয়ে যাবে কিনা। আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। না, যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা কিন্তু কমছে, কেটে যাচ্ছে, সংশয় কমছে যে নির্বাচনটা হচ্ছে। এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের বাইরে কেউ চিন্তা করতে পারছে না। আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামাত ইসলামী বলি বা অন্য দল, নির্বাচন ছাড়া তারা কি করবে। আর আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোথায় থামতে হবে সেটা বুঝতে পেরেছে। আর শান্ত ভাই বলছিলেন যে ইউনূস সাহেব সবাইকেই কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বঞ্চিত হয়েছে জনগণ। আজকে যখন আমরা এটা নিয়ে কথা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি দেখলাম যে এটি যদি হয়ে থাকে খুবই মর্মান্তিক। এই শিক্ষক আন্দোলনে ঢাকায় যে একজন শিক্ষক আহত হয়েছেন, তার আজকে মৃত্যুর সংবাদ শুনলাম, যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম একজন শিক্ষক আন্দোলন করতে যেয়ে, শিক্ষিকা আন্দোলন করতে যেয়ে বুঝতে পেরেছি। সাউন্ড গ্রেনেড। তাহলে এই রাষ্ট্রের কাছে আমাদের কি প্রত্যাশা, কি আশা এবং কি চাওয়া। ধন্যবাদ জনাব সোহরাব হাসান, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।